নমস্কার। আজকের এই ভিডিওটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। আইসিডিএস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বাঁকুড়া জেলার। বাঁকুড়া জেলার বিভিন্ন ব্লকের বিভিন্ন পঞ্চায়েতে আইসিডিএস কর্মীর যে বিজ্ঞপ্তি, সে বিজ্ঞপ্তি নিয়ে আমি আজকে এই ভিডিওটি বানিয়েছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। কোন ব্লকে কতগুলো ভ্যাকেন্সি, আবেদন করার পদ্ধতি, আবেদন করার তারিখ কবে, শেষ দিন কবে, কোথায় ফর্ম জমা করতে হবে, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, শিক্ষাগত যোগ্যতা থাকা কি প্রয়োজন, সাথে কি কি ডকুমেন্টস জমা দিতে হবে, কোথাকার বাসিন্দারা আবেদন করতে পারবেন, তাদের মাসিক ভাতা কত টাকা হতে পারে, সম্পূর্ণ তথ্য আমি আজকে এই ভিডিওটিতে দেখাবো। তাই শেষ পর্যন্ত এই ভিডিওটি আপনারা দেখবেন, অবশ্যই আপনাদের প্রয়োজনে আসবে। তার আগে যারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আপনাদের প্রয়োজনে আমি আপনাদের উত্তর দেব, আপনাদের যদি কিছু জানার থাকে সেই জিজ্ঞাস্য। তো চলে যাই সরাসরি আইসিডিএস রিক্রুটমেন্টের পোর্টালে। কিভাবে আপনারা আবেদন করবেন, বিজ্ঞপ্তিতে কি বলা আছে, প্রত্যেকটা ব্লকের তথ্য আমি আজকে তুলে ধরব। বাঁকুড়া জেলার যে সমস্ত ব্লকগুলোতে, যে সমস্ত মিউনিসিপ্যালিটিতে আইসিডিএস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে, সেই বিজ্ঞপ্তিগুলো আমি আজকে তুলে ধরব। প্রথমেই যাওয়া যাক বাঁকুড়া যে রিক্রুটমেন্ট শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের করণ, বাঁকুড়া 1 নম্বর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প। কি বলা হয়েছে? স্মারক সংখ্যা, এটা অবশ্যই আপনারা মনে রাখবেন, 208/ICDS/BNK-1। তারিখ কবে? 18/7/2024 এই বিজ্ঞপ্তিটি বেরিয়েছে। অবশ্যই এই বিজ্ঞপ্তি নাম্বার এবং তারিখ আপনারা মনে রাখবেন, কেননা অ্যাপ্লিকেশন ফর্মের সময় আপনাদের এই তথ্যগুলো লাগবে। তার আগে যাওয়া যাক অ্যাপ্লিকেশন ফর্ম, কিভাবে আপনারা ফর্মটি ফিল আপ করবেন, এবং তারপরই আমি চলে যাব এরকম প্রত্যেকটা ব্লকের কোন ব্লকে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে সেই সমস্ত তথ্য নিয়ে। প্রথমেই অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশন ফর্ম, আপনারা ফর্মটি কিভাবে ফিল আপ করবেন সেটি আপনারা দেখে নিতে পারেন। আবেদনপত্রটি অবশ্যই আপনাকে অফলাইনের মাধ্যমে জমা করতে হবে। কোথায় জমা করতে হবে আপনার এলাকায়, সেটাও আমি জানিয়ে দেব। প্রথমে বলে রাখি, এই যে দেখতে পাচ্ছেন আপনারা আবেদনপত্র, কেবলমাত্র স্বহস্তে লিখিত বা ছাপানো আবেদনপত্র গৃহীত হইবে। পূরণ করা দরখাস্ত বা আবেদনপত্রের প্রতিলিপি মানে জেরক্স কপি বাতিল বলিয়া গণ্য হবে। জেরক্স কপি জমা দেওয়া চলবে না। আপনারা এই ফর্মটিকে প্রিন্ট করে নিজের হাতে, যে আবেদনকারী সে নিজে হাতে ফর্মটি ফিল আপ করবে, এখানে কোনো কিছু করা চলবে না। কি লেখা আছে? প্রতি শিশু বিকাশ প্রকল্প আধিকারিক, এখানে একটা হাইফেন দেওয়া আছে, সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্প। যে যে ব্লকের জন্য আবেদন করবে, যদি বাঁকুড়া হয় বাঁকুড়া, মেজিয়া হলে মেজিয়া, রানীবাঁধ হলে রানীবাঁধ, সিমলাপাল হলে সিমলাপাল, সারেঙ্গা হলে সারেঙ্গা, যে যে ব্লকের সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্পের জন্য আবেদন করবেন সেখানের নাম লিখতে হবে। এরপর কি? বাঁকুড়া বিষয় কি না অঙ্গনওয়াড়ি কর্মী অথবা অঙ্গনওয়াড়ি সহায়িকা। এটা নিশ্চয়ই আপনারা জানেন অঙ্গনওয়াড়ি কর্মী কারা এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা কারা। অঙ্গনওয়াড়ি কর্মী যারা দিদিমণি, এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা যারা খিচুড়ি রান্না করেন। স্বপ্রত্যয়িত সাম্প্রতিকতম রঙিন পাসপোর্ট ছবি, অর্থাৎ আজ থেকে 6 মাসের মধ্যে, বিগত 6 মাসের মধ্যে তোলা
পাসপোর্ট সাইজের ফটো এখানে একটি আপনাকে লাগাতে হবে আঠা দিয়ে। অবশ্যই স্ট্যাপেল করবেন না, মনে রাখবেন ছবি কিন্তু এখানে আঠা দিয়ে চিটাবেন। কি কি করতে হবে পরিষ্কার ভালো করে দেখে নেবেন। এখানে মহাশয় অথবা মহাশয়া, আপনার করণ হইতে প্রকাশিত বিজ্ঞপ্তি, এখানে বিজ্ঞপ্তি নাম্বারটি দিতে হবে। বিজ্ঞপ্তি নাম্বার আমি আপনাকে এই মাত্র একটি দেখালাম, বিজ্ঞপ্তি নাম্বার আমি আরও পরে দেখিয়ে দেব। বিজ্ঞপ্তি নাম্বারটি কোনটি হবে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। আমি বাঁকুড়ার ক্ষেত্রে একটি বিজ্ঞপ্তি খুলছি। এই যে দেখুন এখানে লেখা আছে স্মারক সংখ্যা যেটা 208/দিয়ে/BNK-1, তারিখ কত 18/7/2024 এটি। অতএব আপনাকে কি করতে হবে, আপনাকে এই অ্যাপ্লিকেশন ফর্মের এখানে বিজ্ঞপ্তি নাম্বারটি লিখতে হবে, তারপর তারিখ লিখতে হবে অনুযায়ী সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্পে, অর্থাৎ আপনি যে সুসংহত শিশু বিকাশ প্রকল্পের জন্য আবেদন করছেন সেই নামটি লিখতে হবে। বাঁকুড়া হলে বাঁকুড়া, রানীবাঁধ হলে রানীবাঁধ, তালডাংরা হলে তালডাংরা, মেজিয়া হলে মেজিয়া, কতুলপুর হলে কতুলপুর, এরকম লিখে তারপরে সুসংহত শিশু বিকাশ প্রকল্পের অঙ্গনওয়াড়ি কর্মী অথবা অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিযুক্তর জন্য আবেদন করিতেছি। আপনার বিজ্ঞপ্তি অনুযায়ী আমার সকল তথ্য ও বিবরণ বিবেচনার জন্য নিম্নে প্রদত্ত হইল। কি দিতে হবে এখানে, নাম পরিষ্কার করে লিখতে হবে, ব্ল্যাক অথবা ব্লু বল পেন কলমে আপনাদেরকে এগুলো কিন্তু ফিল আপ করতে হবে। প্রথমেই বলি ব্লু অথবা ব্ল্যাক, নিজের নাম লিখতে হবে। তারপর পিতা অথবা মাতা অথবা স্বামীর নাম, যদি কোনো মহিলার স্বামী না থাকে তাহলে পিতার নাম বা মাতার নাম এখানে লিখতে হবে এবং সেটা টিক দিতে হবে কার নামটি লিখছেন। যদি স্বামীর নাম হয় স্বামীর নামের উপরে এখানে আপনাকে টিক দিতে হবে, যদি মাতার নাম হয় মায়ের নামের উপরে, পিতার নাম হলে পিতার নামের উপরে টিক দিতে হবে, তারপর সেই নামটি সেখানে লিখতে হবে। পূর্ণ স্থায়ী ঠিকানা, অবশ্যই পূর্ণ স্থায়ী ঠিকানাটা গ্রাম, পোস্ট, থানা, জেলা, পিন নাম্বার সমস্ত কিছু কিন্তু এখানে উল্লেখ করে থাকতে হবে। ফোন নাম্বার, অবশ্যই ফোন নাম্বারটি এখানে আপনারা দেবেন। বর্তমান ঠিকানা যদি আপনি বর্তমানে অন্য কোনো জায়গায় থাকেন, ধরুন আপনার স্থায়ী ঠিকানা বাঁকুড়ায় কিন্তু আপনি থাকেন বর্তমানে মেজিয়ায়, তাহলে আপনার সেই বর্তমান ঠিকানা এখানে আপনাকে উল্লেখ করতে হবে। তবে আমি একটা কথা বলবো যে অবশ্যই বর্তমান ঠিকানাটিও কিন্তু আপনারা এই স্থায়ী ঠিকানা যেটা দিচ্ছেন সেটাই কিন্তু এখানে লিখবেন, কেউ ফাঁকা রাখবেন না, এবং সেই ফোন নাম্বারটিও দেবেন। গ্রাম পঞ্চায়েতের নাম, অর্থাৎ আপনি যে গ্রাম পঞ্চায়েতে বসবাস করেন সেই গ্রাম পঞ্চায়েতের নাম, যদি মিউনিসিপ্যালিটি হয় তাহলে ওয়ার্ড নাম্বার এখানে কিন্তু উল্লেখ করতে হবে। তারপর জন্ম তারিখ, আপনার জন্ম তারিখ অবশ্যই বয়সের প্রমাণের সার্টিফিকেটের স্বপ্রত্যয়িত জেরক্স কপি দিতে হবে। আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে বয়স আছে সেই বয়সটি কিন্তু এখানে উল্লেখ করবেন। এরপর শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক আমি বলবো আসবো যখন আমি প্রত্যেকটা ব্লকের নোটিফিকেশন নিয়ে আসবো যে শিক্ষাগত যোগ্যতা, সেখানেও আমি আসবো। এখানেও বলে দিই যে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার। উচ্চ মাধ্যমিক প্রমাণের সার্টিফিকেটের প্রত্যয়িত জেরক্স কপি কিন্তু আপনাকে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে দিতে হবে। আর কি দিতে হবে, বয়সের প্রমাণপত্রের সার্টিফিকেট, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট অথবা মাধ্যমিকের সার্টিফিকেট অথবা বার্থ সার্টিফিকেট, এগুলো কিন্তু আপনাকে দিতে হবে। তারপর কি দিতে হবে, নাগরিকত্ব সংক্রান্ত প্রমাণপত্র, অর্থাৎ আপনার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কার কাছ থেকে নিতে পারবেন, এটা আপনি নিতে পারবেন গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছ থেকে, পঞ্চায়েত সমিতির সভাপতির কাছ থেকে, জেলা পরিষদের সদস্যের কাছ থেকে, এমএলএর কাছ থেকে, এমপির কাছ থেকে, এগুলো কিন্তু আপনি নিতে পারবেন। সরি, ভুল বললাম, এটা নাগরিকত্বের সংক্রান্ত প্রমাণপত্র আপনাকে কিন্তু ভোটার, আধার, পাসপোর্ট, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স এগুলো দিতে হবে। স্থায়ী বাসিন্দার যে সার্টিফিকেট, সেই স্থায়ী বাসিন্দার সার্টিফিকেটটা আপনাকে কিন্তু এই গ্রাম পঞ্চায়েতের প্রধান অথবা পঞ্চায়েত সমিতির সভাপতি অথবা জেলা পরিষদের মেম্বার অথবা এমএলএ অথবা এমপি যার হোক কারো কাছ থেকে প্রমাণপত্র নিতে হবে। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অবশ্যই সেখানে কিন্তু
মানে আপনার ছবিটি লাগানো থাকতে হবে। আরও একবার রিপিট করি আমি, নাগরিকত্ব সংক্রান্ত প্রমাণপত্র, অর্থাৎ আপনি ভারতবর্ষের নাগরিক কিনা তার জন্য প্রমাণপত্রের জন্য আপনাকে ভোটার কার্ড জমা দিতে হবে, আধার কার্ড দিতে হবে, পাসপোর্ট সাইজ পাসপোর্ট যদি থাকে পাসপোর্ট দিতে হবে, রেশন কার্ড থাকলে রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স এর যে কোনো একটি প্রত্যয়িত কপি, মানে এগুলোর মধ্যে যে কোনো একটি, এবং তার নাম্বারটি এখানে আপনাকে উল্লেখ করে দিতে হবে। তারপর স্থায়ী বাসিন্দা সংক্রান্ত পত্র আপনি কার কাছ থেকে নিলেন সেটা ওইখানে লিখে দিতে হবে, যে গ্রাম পঞ্চায়েতের প্রধান অথবা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান। এরপর এখানে লিখতে হবে কি জাতি, জাতি কি তপশিলি জাতি না উপজাতি অথবা অন্যান্য অনগ্রসর জাতি হলে কেবলমাত্র মহকুমা শাসক বা অতিরিক্ত জেলা শাসক বা জেলা শাসকের দেয় শংসাপত্র গ্রাহ্য হইবে। অর্থাৎ আপনি যদি তপশিলি জাতি হন, এসসি হন, এসটি হন, ওবিসি হন, তাহলে সেটা এখানে লিখতে হবে এবং তার সার্টিফিকেট আপনাকে দিতে হবে, কাস্ট সার্টিফিকেটের জেরক্স আপনাকে দিতে হবে। এরপর কি রয়েছে, অন্যান্য যোগ্যতা যদি থাকে। অন্যান্য যোগ্যতা বলতে কি, যদি ধরুন আপনার উচ্চ মাধ্যমিকের পর আপনি গ্র্যাজুয়েশন করেছেন, বা আপনি কম্পিউটারের কোর্স করেছেন, বা আপনি বিএড করেছেন, বা আপনি এমএ করেছেন, সেগুলো যদি থেকে থাকে, বা আপনি ডিপ্লোমা করেছেন সেগুলো যদি থেকে থাকে, বা আপনি আইটিআই করেছেন, যদি কোনো কোর্স করে থাকেন তাহলে সেগুলো এখানে লিখতে হবে এবং তার প্রমাণস্বরূপ হিসাবে সে সার্টিফিকেটের জেরক্স কিন্তু আপনাকে দিতে হবে। এরপর বলি অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সম্প্রদায় 2024-25 সালের জন্য, মানে যেটাকে বলা হয় ইডাব্লিউএস কোটা, সেই ইডাব্লিউএস কোটায় যারা আবেদন করবেন তাদের কিন্তু সেই অরিজিনাল সার্টিফিকেটটির জেরক্স কিন্তু আপনাদেরকে দিতে হবে। এবং তারপরে এখানে লেখা আছে দেখুন, আমি এই মর্মে অঙ্গীকার করিতেছি যে আপনার করণ হইতে প্রকাশিত বিজ্ঞপ্তি নম্বর, যে বিজ্ঞপ্তি নাম্বারটি আপনি দিচ্ছেন সেই বিজ্ঞপ্তি নম্বরটি এখানে উল্লেখ করবেন, তারিখ, সেই তারিখটা 18/7/2024, আমি সম্পূর্ণরূপে পড়িয়া ও অনুধাবন করিয়া সকল শর্ত সাপেক্ষে জ্ঞানত এই পদে নিযুক্তির জন্য আবেদন করিতেছি। উপরোক্ত সকল তথ্য যে তারিখে আপনি জমা দেবেন সেই তারিখটি এখানে উল্লেখ করবেন, ফর্মটি যে তারিখে জমা দেবেন সেই তারিখটি এখানে উল্লেখ করবেন। এই তারিখের নিরিখে আমার জ্ঞানত সম্পূর্ণ ও সর্বৈব সত্য, কোনো ভুল বা অসঙ্গত তথ্য দেওয়ার দায় সম্পূর্ণরূপে আমার, ও ইহার জন্য আমার আবেদনপত্রটি বাতিল হইলে বা আমার নিযুক্তি প্রত্যাহৃত হইলে বা অন্যান্য সরকারি আইন মোতাবেক আমার বিরুদ্ধে ব্যবস্থা গৃহীত হইলে আমার কোনো আপত্তি থাকিবে না। এটি কিন্তু আপনাকে ডিক্লারেশন দিতে হবে, তারপর এখানে আপনার স্বাক্ষর, আপনার নিজের সিগনেচার কিন্তু এখানে করতে হবে। এই ফর্মটি জমা দেওয়ার পরই কিন্তু আপনাকে প্রশাসনিক কার্যালয়, অর্থাৎ আপনি যেখানে জমা দেবেন, জমা কোথায় দেবেন, জমা দেবেন আপনার নিকটস্থ, আপনার কাছের যে সিডিপিও অফিস, অর্থাৎ আপনি যদি বাঁকুড়া হন বাঁকুড়া যে সিডিপিও অফিস, সিমলাপাল হলে সিমলাপাল সিডিপিও অফিস, সারেঙ্গা হলে সারেঙ্গা সিডিপিও অফিস, রানিবান হলে রানিবান সিডিপিও অফিস, যেখানে সিডিপিও অফিস যে জায়গা থেকে আবেদন করবেন সেই জায়গার সিডিপিও অফিসে গিয়ে কিন্তু আপনাকে ফর্মটি জমা করতে হবে। এবং সেই ক্ষেত্রে সেখানে প্রশাসনিক কার্যালয়ের যে অধিকর্তা থাকবেন সে আধিকারিক এখানে কিন্তু আপনাকে একটা এই কাগজটা কেটে দেবে যে অঙ্গনওয়াড়ি কর্মী অথবা অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য আবেদনপত্রটি পরীক্ষা করার পর বৈধ না অবৈধ বলে বিবেচিত হলো সেটা টিক মেরে তিনি সিগনেচার করে ডেট দিয়ে আপনাকে স্ট্যাম্প মেরে কিন্তু এই কাগজটি দিয়ে দেবে। এই কাগজটি কিন্তু অবশ্যই আপনার কাছে রাখবেন। এরপর আসা যাক কোন ব্লকে কতগুলি ভ্যাকেন্সি আছে সেই সমস্ত তথ্য নিয়ে। প্রথমেই চলে যায় বাঁকুড়া 2। বাঁকুড়া 2-এ মোট সংখ্যা আছে আপনার 39। সেই 39টির মধ্যে কোন পঞ্চায়েতে কতগুলি সেটা আমি বলিয়ে দিচ্ছি। যে মানকালানি পঞ্চায়েতে মোট 6টি, তার মধ্যে জেনারেল 1টি, এসসি 1টি, এসটি 3টি, অসংরক্ষিত 1টি, অর্থাৎ পিডাব্লিউডি কোটার 1টি, অর্থাৎ যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট। কোস্টিয়াম পঞ্চায়েতের মোট শূন্যপদ 10টি, ইডাব্লিউএস কোটা নেই, জেনারেল কোটা নেই, এসসি কোটা নেই, এসটিদের 2টি,
আচ্ছা, ওবিসি এ 5টি, ওবিসি বি 1টি এবং পিডাব্লিউডি 1টি। জুনবেদিয়া মোট পদ 10টি, ইডাব্লিউএস নেই, জেনারেল নেই, এসসি 1টি, এসটি 1টি, ওবিসি এ 4টা, ওবিসি বি 3টি, পিডাব্লিউ 0। নডরা গ্রাম পঞ্চায়েত মোট শূন্যপদ 8টি, জেনারেল 0, ইডাব্লিউএ 0, এসসি 4টি, এসটি 1টি, ওবিসি এ 2টি, ওবিসি বি 0, পিডাব্লিউডি 1টি। পুরন্দরপুর পঞ্চায়েতের মোট শূন্যপদ 4টি, জেনারেল 0, ইডাব্লিউএ 0, এসসি 1টি, এসটি 1টি, ওবিসি এ 1টি, ওবিসি বি 1টি, পিডাব্লিউডি 0। বিকনা অঞ্চলের মোট শূন্যপদ 1টি, শুধুমাত্র তপশিলি জাতিদের জন্য, এসসি সিট 1টি। সানবান্ধা পঞ্চায়েতের মোট শূন্যপদ 0, এই পঞ্চায়েতে কোনো রিক্রুটমেন্ট হবে না। এরপর বলি, সকলের ক্ষেত্রেই কিন্তু বিশেষ দ্রষ্টব্যে বলে দেওয়া আছে তপশিলি জাতি, উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণী ক্যাটাগরির এ অথবা বি প্রতিবন্ধকতা যুক্ত ব্যক্তি ন্যূনতম 40%, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণী প্রার্থীকে উপযুক্ত দপ্তর থেকে সার্টিফিকেট নিতে হবে। হ্যাঁ, এবং যদি প্রতিবন্ধক সার্টিফিকেট থাকে তাহলে আপনি যদি পিডাব্লিউডি কোটা হন তাহলে 40% ন্যূনতমভাবে আপনাকে প্রতিবন্ধী হতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। আরও বলে রাখি যে অন্যান্য অনগ্রসর শ্রেণী ক্যাটাগরিতে এ, অন্যান্য অনগ্রসর শ্রেণী ক্যাটাগরি বি, এক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থীকে যখনই চাইবে আপনাকে চাওয়া মাত্র যথোপযুক্ত সময়ে তার বাসস্থান এলাকার সংশ্লিষ্ট মহকুমা শাসক কর্তৃক প্রদত্ত নন ক্রিমিলেয়ারের শংসাপত্র জমা করতে হবে। আপনার যখন চাইবে তখন কিন্তু আপনাকে মহকুমা শাসকের কাছ থেকে নন ক্রিমিলেয়ার শংসাপত্র জমা করতে হবে। শর্তাবলী কি কি? প্রত্যেকের জন্য এটা, শুধুমাত্র বাঁকুড়া আইসিডিএস এর জন্য নয়, প্রত্যেকটা ব্লকের আইসিডিএস এর প্রার্থীদের জন্য কিন্তু একই শর্তাবলী। অবশ্যই ভারতের নাগরিক হতে হবে, মহিলা হতে হবে, ভারতের নাগরিক এবং মহিলা হতে হবে, এটা কিন্তু শুধুমাত্র মহিলাদের জন্য। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা 18/7/2024 দিনকে ভিত্তি করে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত বোর্ড অথবা কাউন্সিল থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অতএব উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে। বয়স কি হতে হবে? বয়স 18/7/2024 তারিখের হিসাবে ন্যূনতম 18 বছর বয়স হতে হবে এবং 18/7/2024 মধ্যে 35 বছরের বেশি বয়স হওয়া চলবে না। অর্থাৎ প্রত্যেকটা প্রার্থীকে জন্ম তারিখ 18/7/1989 বা তারপরে এবং 18/7/2006 বা তার আগে বয়স হতে হবে। স্থায়ী বাসস্থান সংক্রান্ত শর্ত, অবশ্যই অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য যে প্রার্থী আবেদন করবেন তাকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হতে হবে। আপনি যে গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা, যেটার জন্য আবেদন করবেন সেই গ্রাম পঞ্চায়েতের আপনাকে বাসিন্দা হতে হবে। স্থায়ী বাসস্থান সংক্রান্ত প্রমাণপত্র হিসাবে অবশ্যই আপনাকে লোকসভা সদস্য অথবা জেলা সভাধিপতি অথবা বিধায়ক অথবা জেলা শাসক অথবা অতিরিক্ত জেলা শাসক অথবা মহকুমা শাসক অথবা পঞ্চায়েত সমিতির সভাপতি অথবা বিডিও অথবা পঞ্চায়েতের প্রধানের কাছ থেকে আপনাকে সচিত্র শংসাপত্র নিতে হবে, অর্থাৎ ছবি দেওয়া একটা সার্টিফিকেট কিন্তু অবশ্যই আপনাকে নিতে হবে। এরপর আমি আসব পরীক্ষা সংক্রান্ত এইসব বিষয় নিয়ে আমি অবশ্যই আপনাদের একটা পরে ভিডিও বানাবো। তার আগে আমি প্রত্যেকটা ব্লকের শূন্য পদগুলো আমি জানিয়ে দিই। এটা গেল বাঁকুড়া 2। এরপর চলে আসবো বাঁকুড়া আরবান অর্থাৎ মিউনিসিপ্যালিটি এলাকায়। ওয়ার্ড নাম্বার ধরে আপনাদের কাছে আমি এটি তুলে ধরছি। ওয়ার্ড নম্বর 1-এ 1টি শূন্যপদ রয়েছে, ওয়ার্ড নম্বর 4-এ 1টি শূন্যপদ, ওয়ার্ড নম্বর 9-এ 1টি শূন্যপদ, ওয়ার্ড নম্বর 12-তে 1টি শূন্যপদ,
ওয়ার্ড নম্বর 14 একটি শূন্য পদ, ওয়ার্ড নম্বর 20 দুটি শূন্য পদ, ওয়ার্ড নম্বর 22 একটি শূন্য পদ। এই গেল বাঁকুড়া আরবান। এরপর বাঁকুড়া ওয়ান, বাঁকুড়া ওয়ানের পঞ্চায়েত ভিত্তিক শূন্য পদ সেটি আমি তুলে ধরছি এখানে। আঁচুড়ি অঞ্চলে দুটি, জগদল্ল ওয়ানে দুটি, কালাপাথরে দুটি, আন্দারখোলে দুটি। এটা গেল বাঁকুড়া ওয়ান। এরপর বড়জোড়া, বড়জোড়াতে যে শূন্যপদ রয়েছে সেই শূন্যপদের সংখ্যা আমি আপনাদেরকে তুলে ধরছি। বড়জোড়া দুটি, বেলিয়াতোড়ে তিনটি, বৃন্দাবনপুরে একটি, ছাঁদারে একটি, ঘুটগড়িয়ায় তিনটি, গোদারডিহি শূন্য, হাট আশুড়িয়াতে শূন্য, খাঁড়ারিতে একটি, মালিয়াড়া দুটি, পখন্না দুটি, সাহারজোড়া দুটি, মোট শূন্যপদ 17টি। এরপর ছাতনা, ছাতনা অ্যাডিশনাল, ছাতনা অ্যাডিশনালের ক্ষেত্রে মোট শূন্যপদের সংখ্যা আমি জানাবো। মোট শূন্যপদ 8টি, সরি ছাতনা অ্যাডিশনাল মোট শূন্যপদ 8টি, সংরক্ষিত একটি, তপশিলি জাতি দুটি, তপশিলি উপজাতি একটি, অন্যান্য ওবিসি একটি, ওবিসি বি একটি। চীনাবাড়িতে 4টি, মেটালায় 3টি, জামতোড়া অঞ্চলে 3টি, তেঘরি অঞ্চলে 1টি, শালডিয়া অঞ্চলে 4টি, ঘোষের গ্রাম অঞ্চলে 1টি। এরপর ছাতনা, ছাতনাতে যে শূন্যপদ রয়েছে সেই শূন্যপদের সংখ্যা: ধবন অঞ্চলে 1টি, জিড়রা অঞ্চলে 5টি, আড়রা অঞ্চলে 6টি, ছাতনা 1 নম্বরে 4টি, ছাতনা 2 নম্বরে 2টি, ঝুঁঝকা অঞ্চলে 2টি, শুশুনিয়াতে 1টি। এরপর গঙ্গাজল ঘাটি, গঙ্গাজল ঘাটির বন আশুড়িয়া, বন আশুড়িয়া অঞ্চলে মোট শূন্যপদ 2টি, লুটিয়াবনিতে 0, বড়সালে 4টি, নিত্যানন্দপুর অঞ্চলে 2টি, কাপিস্টা অঞ্চলে 2টি, গঙ্গাজলঘাটি অঞ্চলে 4টি, লক্ষ্মণপুর অঞ্চলে 3টি, ভক্তাবান অঞ্চলে 4টি, গোবিন্দধাম অঞ্চলে 2টি, পিডরাবনি অঞ্চলে 2টি, মোট শূন্যপদ 25টি। এরপর ইন্দাস, ইন্দাস ব্লকের অঞ্চলভিত্তিক রিক্রুটমেন্ট: ইন্দাস ওয়ানে 2টি, রোল অঞ্চলে 2টি, আমরুল অঞ্চলে 2টি, করিসুন্ডা অঞ্চলে 2টি, সাহসপুর অঞ্চলে 4টি, আকুই ওয়ান অঞ্চলে 2টি, আকুই 2 অঞ্চলে 2টি, মঙ্গলপুর অঞ্চলে 2টি, দিগল গ্রাম অঞ্চলে 2টি, মোট শূন্যপদ 20টি। এরপর ইন্দপুর, ইন্দপুর ব্লকের শূন্যপদের বিন্যাস আমি উল্লেখ করছি। ইন্দপুর অঞ্চলে 4টি, হাটগ্রাম অঞ্চলে 5টি, ব্রাহ্মণডিয়া অঞ্চলে 4টি, রঘুনাথপুর অঞ্চলে 2টি, গৌরবাজার অঞ্চলে 10টি, ব্রজরাজপুর অঞ্চলে 2টি, ভেদুয়াশল অঞ্চলে 0, ইন্দপুর অঞ্চলে 4টি, মোট শূন্যপদ 27টি। এরপর জয়পুর, জয়পুর ব্লকের অঞ্চলভিত্তিক আইসিডিএস শূন্যপদ: উত্তর বার অঞ্চলে 6টি, ময়নাপুর অঞ্চলে 1টি, কুচিয়াকোল অঞ্চলে 2টি, সলদা অঞ্চলে 1টি, রাউতখন অঞ্চলে 4টি, হেতিয়া অঞ্চলে 2টি, গেলিয়া অঞ্চলে 2টি, মোট শূন্যপদ 18। এরপর খাতড়া, খাতড়া অঞ্চল ভিত্তিক শূন্যপদ: বৈদ্যনাথপুর অঞ্চলে 3টি, দহলা অঞ্চলে 5টি, ধানাড়া অঞ্চলে 8টি, গোড়াবাড়ি অঞ্চলে 3টি, খাতড়া 1 নম্বরে 3টি, খাতড়া 2 নম্বরে 5টি, সুপুর অঞ্চলে 4টি, মোট শূন্যপদ 31। এরপর কতুলপুর, কতুলপুর অঞ্চলে শূন্যপদ: কতুলপুর অঞ্চলে 5টি,
মদনমোহনপুর অঞ্চলে 2টি, মির্জাপুরে 4টি, লাউগ্রামে 1টি, গোপীনাথপুরে 2টি, শিহরে 1টি, দেশরাতে 1টি, মোট শূন্যপদ 16টি। এরপর মেজিয়া অঞ্চল ভিত্তিক ব্লকের অঞ্চল ভিত্তিক শূন্যপদ অর্ধগ্রাম অঞ্চলে 4টি, বানজোড়াতে 2টি, কুস্তরে 4টি, মেজিয়াতে 2টি, রামচন্দ্রপুরে 4টি, মোট হচ্ছে 16। এরপর অন্দা অ্যাডিশনালে লদনা অঞ্চলে 2টি, পুনিশলে 3টি, রতনপুরে 0, চূড়ামণিপুরে 6টি, নাকাইজুড়ি 4টি, চিঙানিতে 5টি, কল্যাণীতে 2টি, মোট শূন্যপদ 22টি। এরপর প্রপার অন্দা রামসাগরে 4টি, মেদিনীপুরে 6টি, সান্তোড়ে 5টি, নিকুঞ্জপুরে 3টি, কাঁটাবাড়িতে 5টি, মাঝডিয়াতে 0, ওন্দা 1 নম্বর অঞ্চলে 3টি, ওন্দা 2 নম্বর অঞ্চলে 3টি, মোট 29টি। এরপর পাত্রসায়রে 4টি, হামিরপুরে 3টি, জামপুরিতে 3টি, বালসি 1 নম্বরে 1টি, নারায়ণপুরে 2টি, কুশদ্বীপে 3টি, বীরসিংহতে 3টি, বিউরবেতুরে 3টি, বেলুড রসুলপুরে 2টি, মোট শূন্যপদ 24টি। এরপর আমি আসবো রানীবাঁধ অ্যাডিশনাল রাজাকাটা অঞ্চলে 6টি, পুড্ডি অঞ্চলে 3টি, অম্বিকানগরে 3টি, হলুদকানাতে 6টি, মোট 21টি। এরপর রায়পুর ব্লকের দুন্দার অঞ্চলে 4টি, সোনাগাড়াতে 6টি, রায়পুরে 6টি, ধানাড়াতে 3টি, মঠগদাতে 1টি, মোট শূন্যপদ 20টি। রায়পুর অ্যাডিশনাল এর মধ্যে রয়েছে মণ্ডলকুলিতে 4টি, শ্যামসুন্দরপুরে 2টি, ফুলকুসমায় 5টি, মেলেরাতে 5টি, ঢেকোতে 2টি, মোট শূন্যপদ 18। এরপর রানীবাঁধ অ্যাডিশনালের মধ্যে রাজাকাটায় 6টি, পুড্ডিতে 3টি, অম্বিকানগরে 3টি, হলুদকানিতে 6টি, মোট 21টি। এটা আমি আগেই জানালাম। এরপর প্রপার রানীবাঁধ মেনে 11টি, তার মধ্যে রানীবাঁধে 8টি, বারিকুলে 8টি, রাউতড়াতে 11টি, রুদ্রাতে 8টি, মোট শূন্যপদ 35টি। সালতোড়ার মধ্যে রয়েছে সালতোড়া অঞ্চলে 6টি, মামুনতোড়ে 7টি, তিলুড়িতে 4টি, সালমাতে 4টি, পাবড়াতে 6টি, ঢেকিয়াতে 4টি, কানুড়িতে 4টি, গোগড়াতে 3টি। সারেঙ্গা ব্লকে ICDS এর শূন্যপদ সারেঙ্গাতে 1টি, বিক্রমপুরে 1টি, গড়গড়িয়াতে 1টি, গোয়ালবাড়িতে 9টি, চিলতোড়ে নেই, নেতুরপুরে 2টি। এরপর সিমলাপালে শূন্যপদ ICDS এর দুবরাজপুরে 1টি, মণ্ডলগ্রামে 2টি, সিমলাপালে 1টি, লক্ষ্মীসাগরে 2টি, মাচাতোড়াতে 2টি, বিক্রমপুরে 2টি। সোনামুখী ব্লকে যে সমস্ত পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতগুলোর শূন্যপদ মানিকবাজারে 1টি,
কোচডিহিতে একটি, হামিরহাটি একটি, পাঁচালে একটি, পিয়ারবেড়াতে 6টি, ডিহিপাড়া একটি, ধুলায়ে 6টি, রাধামোহনপুরে 4টি, নবাসনে 4টি, ধানসিমলা একটি, পৌরসভা ওয়ার্ড নম্বর 1-এ একটি, ওয়ার্ড নম্বর 4-এ একটি, ওয়ার্ড নম্বর 6-এ একটি, ওয়ার্ড নম্বর 9-এ একটি, ওয়ার্ড নম্বর 12-তে একটি, ওয়ার্ড নম্বর 14-এ একটি। এরপর তালডাংরা ব্লক, তালডাংরা ব্লকের আইসিডিএস এর 0 পদ। হাড়মাসড়া অঞ্চলে 2টি, বিবর্দা অঞ্চলে 1টি, ফুলমতি অঞ্চলে 1টি, সাতমৌলি অঞ্চলে 1টি, আমডাংরা অঞ্চলে 0, খালগ্রাম অঞ্চলে 0, পাঁচমুড়া অঞ্চলে 0, সালতোড়া অঞ্চলে 0, তালডাংরা অঞ্চলে 0। মোট 0 পদ 5টি। এই গেল প্রতি ব্লক ভিত্তিক আইসিডিএস কর্মীর 0 পদের সংখ্যা। আপনারা অবশ্যই এই ভিডিও থেকে নিশ্চয়ই জানতে পারছেন আপনার ব্লকের, আপনার পঞ্চায়েতে মোট 0 পদ কটি। যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টে নিশ্চয়ই যথোপযুক্ত উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং এরপরে আমার আরও একটি ভিডিও আমি নিয়ে আসব, যেটি আপনারা এই আইসিডিএস ফর্মটি কবে পরীক্ষা হবে, তার প্রশ্ন উত্তর, কত নম্বরে কি পরীক্ষা হবে সেটি, এবং উল্লেখ করে রাখি যে এই আইসিডিএস ফর্মটি অবশ্যই আপনারা 25 তারিখ থেকে আপনারা 25/7/2024 তারিখ থেকে ফর্মটি আপনারা পাবেন, এবং আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে সিডিপিও অফিসে আপনারা যোগাযোগ করে আপনারা কিন্তু সেটি জমা করবেন। 25 তারিখের থেকে আপনাদের এই ফর্ম জমা নেওয়া শুরু হবে। অবশ্যই আপনারা 25 তারিখ থেকে নিকটস্থ আপনার যে সিডিপিও অফিস আছে সেই সিডিপিও অফিসে আপনারা কিন্তু এই ফর্মটি জমা করবেন। এরপর আপনারা কিন্তু এইখান থেকেই সমস্ত কিছু জানতে পেরে যাবেন, নোটিফিকেশান থেকেই, যে আপনাদের বয়স কত হতে হবে, স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট কোথা থেকে নিতে হবে, পরীক্ষার কত নম্বরে পরীক্ষা হবে, হ্যাঁ, কি কি পরীক্ষায় থাকবে, সমস্ত কিছুই কিন্তু আপনারা এখান থেকে অবশ্যই দেখে নিতে পারবেন চাইলেও। এবং এটা বলে রাখি যে আবেদনপত্র জমা এবং শেষ তারিখ, শুরু এবং শেষ তারিখ 25/7/2024 তারিখ থেকে শুরু হবে এবং শেষ তারিখ 16/8/2024। প্রতিদিন সোম থেকে শুক্র ছুটির দিন ছাড়া 12টা থেকে 3টা পর্যন্ত কিন্তু আপনারা এই ফর্ম জমা দিতে পারবেন আপনাদের সিডিপিও অফিসে। কি কি কাগজ আপনাকে জমা করতে হবে? সাম্প্রতিক সময়ের পাসপোর্ট সাইজের ছবি মোট 3 কপি, 1 কপি আপনারা ফর্মের সঙ্গে সেটে দেবেন আঠা দিয়ে, এবং 3 কপি ফর্মের সাথে লাগিয়ে দেবেন। আর কি লাগবে? আবেদনপত্রের সবগুলি কলাম যথাযথভাবে পূরণ করা থাকতে হবে, অর্থাৎ সব কলামগুলি কিন্তু আপনাকে পূরণ করে রাখতে হবে। কালো অথবা নীল কালিতে আপনাকে ফর্মটি পূরণ করতে হবে, এবং স্বাক্ষরটি অবশ্যই স্পষ্ট হতে হবে, অস্পষ্ট হলে চলবে না। বয়সের প্রমাণপত্র দিতে হবে, উচ্চ মাধ্যমিকের পাশের মার্কশিট, সার্টিফিকেট দিতে হবে। তাছাড়াও যদি অ্যাডিশনাল কোনো আপনার কোয়ালিফিকেশান থাকে তাহলে তার মার্কশিট, সার্টিফিকেট অবশ্যই জমা করতে হবে। যদি SC ST OBC মাইনরিটি হন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে কাস্ট সার্টিফিকেটের জেরক্স দিতে হবে। এবং যদি EWS কোটা হন, EWS কোটার অবশ্যই আপনাকে কিন্তু কাগজ জমা করতে হবে। এবং নিজের নাম ঠিকানা লেখা 5 টাকার ডাক টিকিট লাগানো 2টি খাম, 5 টাকার ডাক টিকিট লাগানো 2টি খাম কিন্তু আপনাকে 1, 2, 3, 4, 5 নম্বর শর্তাবলী আবশ্যিকভাবে আবেদনপত্রে পূরণীয়, অন্যথা আবেদনপত্রটি বাতিল বলে গণ্য করা হবে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর শর্তাবলী অবশ্যই আপনাকে পূরণ করতে হবে, না হলে আপনার আবেদনপত্রটি বাতিল হবে। এছাড়া কি দিতে হবে না, বাতিল দরখাস্তকারীদের তালিকা নির্দিষ্ট সময়ে সংশ্লিষ্ট সিডিপিওর অফিসে নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া হবে। যদি আপনার দরখাস্ত বাতিল হয় তাহলে ওই সিডিপিও অফিসের যে নোটিশ বোর্ড সেখানে দিয়ে দেওয়া হবে। আর কি করতে হবে না, সঠিক প্রার্থীদের লিখিত পরীক্ষার সচিত্র প্রবেশপত্র, অ্যাডমিট কার্ড
সাধারণ ডাকযোগে বা সরাসরি হাতে হাতে প্রদান করা হবে। এ বিষয়ে পরবর্তীকালে নির্দেশিকা জারি করা হবে। পরীক্ষা কেন্দ্রে সঠিক প্রার্থীদের সচিত্র প্রবেশপত্র সঙ্গে করে আনতে হবে, অন্যথায় তাদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না। অবশ্যই আপনাদের যেদিন লিখিত পরীক্ষা হবে সেই লিখিত পরীক্ষায় আপনাদের সচিত্র প্রমাণপত্র অবশ্যই আপনাদেরকে নিয়ে যেতে হবে, অ্যাডমিট কার্ড। লিখিত পরীক্ষার তারিখ, সময়, স্থান পরবর্তীকালে জানানো হবে। এই মুহূর্তে কিছু জানানো হয়নি কবে পরীক্ষা হবে, এখন শুধু আপনাদের জানানো হচ্ছে যে ফর্ম ফিল আপ শুরু হবে 25/7/2024 এবং শেষ তারিখ 16/8/2024। প্রতিদিন সরকারি যে কাজের দিন সোম থেকে শুক্র, ছুটির দিন ছাড়া দুপুর 12টা থেকে বিকাল 3টার মধ্যে। এই গেল সম্পূর্ণ তথ্য। এরপর যদি কারো কোনো কিছু জিজ্ঞেস করার থাকে, কোনো কিছু জানার থাকে, অবশ্যই আপনারা কিন্তু জানতে পারবেন। আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করে আপনাকে জানাবেন এবং আপনাদের পরীক্ষার প্রশ্ন উত্তর কীরকম কী হবে সেই সমস্ত ভিডিও নিয়েও কিন্তু আমি আগামী দিনে আসব। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।